নমস্কার, আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিমলেন্দ্র চক্রবর্তী মহাশয়, যিনি শিশু সাহিত্যিক। তার পাশাপাশি তিনি অপূর্ব সুন্দর ছবিও আঁকেন। আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা ভালো থাকুন। শুভেচ্ছা। সরাসরি প্রশ্নে চলে যাই। এই যে শিশু সাহিত্য নিয়ে লেখালেখি বা শিশু সাহিত্যের উপরে যে কাজ কবে থেকে শুরু করেছেন? আমি করেছিলাম, আমার একটা কাগজ আছে ঝিনুক, 1977 সালে। আর আমার যখন কলেজ জীবন থেকেই আমি কিন্তু লেখালেখি শুরু করেছিলাম। আমার একটা উদ্দেশ্য ছিল যে ত্রিপুরা বা নর্থ ইস্টে বা আসাম বলুন, শিলচর বলুন, এই এই এলাকাতে ছোটদের যেই দু একটা কাগজ ছিল বা সাহিত্যের পাতা ছিল, সেখানে একদম স্কুল লেভেল যারা আছে, যারা নাকি স্কুলে পড়ে, ধরুন 5, 6, 7, 8, 9, 10 এসব যারা পড়ে, তাদের লেখার আমি কম দেখেছি আর কি, মানে ছাপা হতে কম দেখেছি। তার আমার একটা টার্গেট ছিল যে আমি ভাবলাম যে একজন সাহিত্যের কর্মী হিসাবে আমি দেখি চেষ্টা করবো যে লেখালেখি যখন শুরু করেছি, তখন তো আমার ইচ্ছা ছিল যে আমি যারা নাকি স্কুলের যারা কাজ করে তাদের কাছে যাব এবং তাদের লেখা তারা কি ভাবছে, তারা কিভাবে লেখা ভাবছে এবং কি ধরনের ভাবছে, তারা তাদের আনন্দ, তাদের অভিজ্ঞতা, তাদের ভালোবাসা, হ্যাঁ, তাদের জীবনযাপন, তাদের গ্রাম, তাদের পাহাড়, এটা না ওরা লেখক, ওদের মতো করে লেখক। এবং সেইভাবে কিন্তু আমার কাগজটা আমি শুরু করি, তাদের লেখার উপরে গুরুত্ব দিই। এবং শুধু তা না, আমি তাদের চিঠি দিয়ে তাদের লেখা আনি। তাদেরকে আমি আমার মনে হয় যে ছোটদের সম্মান করলে, শ্রদ্ধা জানালে ওরাও সেটা গ্রহণ করে আর কি, মানে ওরা সাপোর্ট পাওয়া যায়। তারপরে আমি যেটা করেছিলাম, তখন অনেকগুলি আমার যারা বন্ধু বান্ধব আছিল বা আমাদের ছোট যারা বন্ধু বান্ধব ছিল, তারাও অনেক ছোট ছোট অনেকগুলি কাগজ তারা করেছে সেই সময়। পাশাপাশি 80-81 সনে ত্রিপুরা দর্পণ একটা কাগজ আছে এখানে, দৈনিক দৈনিক কাগজ, সেখানে এটা ছোটদের পাতা শুরু করি আমরা। সেটার নাম ছিল শৈশব। আমাদের উদ্দেশ্য ছিল এটাই, মানে আমাকে যখন বললো যে এই শৈশবে দেখাশোনা করে দেখুন, এই নামটা আমি দিয়েছিলাম। তখন আমি আমার নিজের মানে সম্পাদক করে থাকতো, ওটা চিঠি থাকতো প্রতিদিন, শঙ্খচিল নামে। ওইখানে আমি ছোটদের সবচেয়ে বেশি লেখা আমি ছেপেছি, মানে সারা ত্রিপুরার যত ছোটরা ছিল, যারা স্কুলে কাজ করতো, স্কুলে পড়াশোনা করতো, তাদের লেখার একটা গুরুত্ব আমি দিয়েছিলাম। 2 পৃষ্ঠা হতো, 1 পৃষ্ঠা অন্তত তাদের জন্য ছেড়ে দিয়েছিলাম। এবং আরেকটা যেটা করেছিলাম আমরা, সেটা পত্রিকার পত্রিকার তরফ থেকেও সেটা করেছিল। সেটা হলো প্রতি বছর, সারা বছর যারা নাকি ছোটরা যারা স্কুল লেভেলে পড়ে, তারা সবচেয়ে ভালো লেখে, তাদেরকে 10 জনকে শৈশব পুরস্কার দেওয়া হতো সেই সময়, প্রতি বছর। এবং তাদের অনুষ্ঠান করে, যা যথাযোগ্য সম্মান দিয়ে, মেমেন্টো, প্রচুর বই দিয়ে তাদেরকে সম্মান জানানো হতো। এই আর কি। তারপরে তো চলছে এই ব্যাপারটা, এখনো এখনো করি। তারপরে প্রথম আমি অক্ষর পাবলিকেশন আছে, ওরা সহযোগিতা করলেও, ওরা আমার প্রথম বই করেছিল। জ্ঞান বিচিত্রা আমার প্রথম বই বেরিয়ে করেছিল, কিন্তু তখন না তারা, আমরা বললাম যে না, ছোটদের নিয়ে কাজ, আমি বই করতে চাই। ওরা করে ঠিক আছে করবো। তখন অক্ষর করেছিল প্রথম 100 শিশুর কাণ্ড, মানে এখানে 100 জন স্কুলে পড়ুয়া 12 বছরের নিচে শিশুরা তাদের লেখা লিখেছিল। তার পরবর্তী সময় 200 শিশু কাণ্ড, 200 শিশু কাণ্ড, সেখানে 200 জন শিশু লেখা করেছিল, তাদের ছবি তারা করেছিল এবং প্রচ্ছদও তারা করেছে। তারপরে তো অনেকবার অনেকভাবে করা হয়েছে, ধরুন কোনো সময় এরকম করেছি যে 50 জন শিশু, তাদের 50টা ছবি হয়েছে, তার উপরে আমার 50টা লেখা। মানে আমার হচ্ছে কি, যে কোনো ভাবেও ছোটদের একটা ইনভলভমেন্ট রাখা। উদ্দেশ্য ছিল একটাই, যে আমি যদি 500 ছেলে মেয়েদের তখন লেখালেখি করেছিল, হয়তো 200, 300, 400 ছেলে, সবাই তো লেখক হবে না, হয়তো তার থেকে অনেকেই লেখক হয়েছে, এখন লেখালেখি করছে, ভালো লেখালেখি করছে, প্রচুর লিখছে।
আর বাকিরা তো অন্তত পাঠক হবে। তো আমরা তো কি করি, আমরা তো পাঠকের কাছে যদি আমরা না যাই, তো আমার লেখা বই পড়বো কি? আমাদের পাঠকের কাছে প্রথম পৌঁছতে হবে। সেই চেষ্টাটা তখন থেকে করেছিলাম আমরা। এই যে মোবাইল, ইউটিউব, গেমের যুগে এই শিশু সাহিত্য নিয়ে লেখালেখি করা কতখানি প্রাসঙ্গিক বা কি প্রাসঙ্গিকতা হারাচ্ছে বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি কি, আপনি ইউটিউব বলুন বা ফেসবুক বলুন বা মিডিয়া বলুন, এখন প্রশ্ন হলো, এটা তো প্রত্যেকের নিজস্ব ব্যাপার। ধরুন কেউ মোবাইল বা যারা নাকি ফেসবুক করছে তারা ব্যক্তিগত উদ্যোগে করছে, যারা ইউটিউব করছে তারা অনেকে ব্যক্তিগত করছে, অনেকে প্রতিষ্ঠান করছে। এখন নির্ভর করব যে ওদের কি ছোটদের উপযোগী লেখা লিখতে চায়, বা তাদেরকে প্রমোট করে, বা তারা যাতে লিখতে পারে তাদের লেখা নিয়ে ছাপায় বা তাদের নিয়ে কাজ করছে, সেটা তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। সেটা তো আমার কিছু করার নেই। তবে মোবাইল বেশি দেখলে ছোটদের পক্ষে একটু ক্ষতিকারক হয়, কারণ কি হয়, তখন কনসেন্ট্রেশন, পড়ার যে হ্যাবিট এটা কমে যায়। এবং পড়ার শুধু না, এটা কি হয়, এর এতটা নেশা হয়ে যায় প্রায় এটা ধরতে গেলে। কারণ আগে আমরা, হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানে আমরা বই উপহার দিতাম, এবং বই উপহার দিতাম সবখানে, এমনকি আহ, আমরা বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে, জন্মদিনে বই আমরা উপহার দিতাম। আমার মনে হয় এটা খুবই জরুরি, এবং সিলেক্টেড বই যদি ছোটবেলা থেকে তাদেরকে দেওয়া হয়, ওরা এটা পড়বে এবং কিছু না কিছু পড়বে। আর আমি তো অনেককে বলি, যে অনেক গার্জিয়ানকে বলি, এটাও বলি কোনো সুযোগ পেলে আর কি, যে ধরুন আমরা প্রতি বছর তার জন্মদিন করি, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে করি আমরা। তো আমরা যদি একদম শিশুবেলা থেকে, আমার যদি তার যদি ছোট্ট একটা আলমিরা থাকে, আর আমি যদি প্রথম বছর থেকে তাদেরকে একটা বই উপহার দিই, এবং যখনই যা হোক যা কিছু দিই, আমরা তো কত খরচ করি, একটা চকলেটের দাম কত। আমরা যদি প্রতি বছর যদি আমরা কয়েকটা বই করে দিই, তো দেখা যাবে কি, সে যখন টুয়েলভে উঠবো বা যখন কলেজে পড়বো, তখন দেখবো তার মোটামুটি ছোট একটা লাইব্রেরি হয়ে যায়। আর ঘরে যদি বই থাকে তাহলে অটোমেটিক পড়বে সে। কারণ আমার ঘরে যদি বই থাকে, যে কোনো লোক, যে কোনো শিশু আসুক না, সে উল্টে উল্টে দেখবে। আগে তো আগে কি করতাম, যার জন্য চাইল্ড সাইকোলজিতে আছে যে বইয়ের মধ্যে সবচেয়ে বেশি ছবির ব্যাপারটা থাকে। কারণ প্রথম ছবিতে যারা আকর্ষণ হয়, রং চং ছবি দেখে, যা দেখবেন আপনার ছোট যে বইগুলি আছে, ছোট একদম ছোট ক্লাসের যে বইগুলি আছে, বা তাদের যে পাঠ্য বইগুলি আছে, বা এমনকি ন্যাশনাল বুক ট্রাস্টের বইগুলি আছে, বা আপনার যে কলকাতা বহু পাবলিশের বই আছে, তারা দেখবেন ছবিতে ভর্তি, ছোট অল্প অল্প লেখা। হ্যাঁ, এতে সুবিধা হয় কি, তাদের ছবির প্রতি একটা আকর্ষণ থাকে। ছবি দেখতে দেখতে তারা লেখাটা পড়ার একটা ব্যাপার আছে, সে তার টাইপের ব্যাপার আছে, টাইপগুলি বড় থাকলে সুবিধা। তারপরে হয় কি, আমি যদি সেই লেখার মধ্যে দিয়ে আমি কি সমাজটাকে আমি যদি দেখি, এবং যে আমাদের সবচেয়ে বেশি দরকার হলো আমাদের পরিবেশটা, আমরা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। হ্যাঁ, এইগুলি হয় কি, আমরা বই পড়লে কিন্তু এগুলো অনেক আমরা জানতে পারি। আমরা পরিবেশ সম্পর্কে জানতে পারি, আমাদের স্বাস্থ্য সম্পর্কে জানতে পারি। আমাদের জ্ঞান তো অবশ্যই হবে। স্কুলের পড়ার মধ্যে একটা সিলেবাস থাকে, এটা যদি এটার মধ্যে কি থাকে, এটা একটা গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে। মানে আমাদের একটা নম্বর আছে, পাশ করতে হবে, পাশ না করলে আমার যদি সেইভাবে রেজাল্ট না হয় তাহলে হবে না। এটা তাহলে তার একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে। আমার মনে হয় সিলেবাসের বাইরে গিয়ে কিছু যদি আমরা পড়ি, তাহলে কি আমাদের জ্ঞানের পরিধিটা অনেক বেশি বাড়বে। তার জন্য বইটা আমরা সবসময় মনে করি যে বইটা জরুরি। খেলাধুলা যেমন জরুরি, আমরা এখন দেখবেন সবখানে নাচের স্কুল আছে, গানের স্কুল আছে, হ্যাঁ, তারপরে আবৃত্তির স্কুল আছে, খেলাধুলা আছে, ক্যারেটে আছে, সবই তো আছে, ঠিক আছে, থাকবে সব। কিন্তু লেখালেখির জন্য তো কোনো স্কুল নেই, বা পাঠের জন্য তো এরকম কোনো ইয়ে নেই যে বই পড়া, এটা এটা হেবি। আমার মনে হয় এই জন্য যদি থাকে যে হ্যাঁ ছোটরা এসে বই পড়বে, যার জন্য লাইব্রেরিতে এখন কিন্তু মোবাইল আসার পরে বা এগুলি আসার পর লাইব্রেরিতে কিন্তু মানুষ এখন কমে গেছে। যে কোনো লাইব্রেরি সার্ভে যদি করেন দেখবেন, আগে আমরা ছোটবেলায় লাইব্রেরিতে গিয়া বই খুঁজে পাইতাম না, এত লোক হতো। এখন লাইব্রেরি খালি থাকে,
আসলে কি এটা তো ছোটবেলাতে হেবিটই দিব, আমার তো অভ্যাস হতো। পড়াটা যদি অভ্যাস হয়ে যায়, হ্যাঁ, তখন কি সে এটা আনন্দ পাইবে না। মানে আনন্দ না পেলে, হ্যাঁ, কিন্তু সে কোনো সময় কেউ কোনো কিছু করতে যায়, যেখানে মানুষ আনন্দ পায় সেখানে কিন্তু মানুষের আকৃষ্ট করে এবং সে সেটা করতে চায়। তবে এখন যে বই পড়ে না তা না, অনেকেই কিন্তু বই পড়ে। এটা কিন্তু ঘটনা। কেন করতেছে? অনেক ই বুক আছে, অনেকে পড়ছে। আসলে আমাদের লোক সংখ্যা অনেক বেশি, সেই তুলনায় হয়তো আগেও কম ছিল। আগে তো গ্রামে গঞ্জে কোনো লাইব্রেরি ছিল না, আমাদের ছোটবেলা আমরা কোনো দেখছি, কোনো দেখিনি। তো সেই তুলনায় চিন্তা করলে হয়তো ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় যদি প্রত্যেকের এই ব্যাপারে অভিভাবকরা, বড়রা তাদেরকে সহযোগিতা করতে হবে। বই উপহার দেখ, বই মেলাতে নিয়ে যাক, বই তাদের লাইব্রেরিগুলিতে নিয়ে যাক, বই দেখতে দেখতে তারা বই ভালোবাসবো, বই পড়বো। বর্তমানে লেখক কবিদের সংখ্যা অনেকটা বেড়েছে, কিন্তু শিশু সাহিত্য যারা রচনা করেন তাদের সংখ্যা কি বেড়েছে বলে মনে হয়? শিশু সাহিত্য কি একটু কম রচনা করা হচ্ছে, কি মনে হয়? আসল শিশু সাহিত্যের ব্যাপারটা অনেকগুলি ভাগ আমি বলবো। কারণ দেখুন, আমি পশ্চিমবঙ্গে দেখলাম, হয়তো ত্রিপুরাতে সেরকম ছোটদের নিয়ে এখন আর সেরকম ম্যাগাজিন খুব কম বেরোয়, খুবই কম। কিন্তু কলকাতা তো আমি দেখলাম এই পূজা সংক্রান্তে প্রচুর প্রচুর ম্যাগাজিন, হ্যাঁ, প্রচুর। কত কম, আমি কয়েকশো মনে হইতে পারে, আমি জানি না, আপনারা বলতে পারবেন যেহেতু আসছেন, হইতে পারে এবং বেরোচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা যেগুলি লিখি, হ্যাঁ, বা যারা নাকি লেখালেখি হচ্ছে সেগুলি এখন বয়স যাদের নাকি ধরুন 5-7, তাদের জন্য একরকম লিখতে হবে। আবার 7 থেকে 10 যদি হয় তাদেরও একরকম লেখা। তো আমরা অধিকাংশ যে লেখাগুলি হচ্ছে সেগুলি কিন্তু আসলে কিশোরদের জন্য লেখা হচ্ছে, একদম শিশুদের জন্য কিন্তু আমার মনে হয় লেখা কম হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে দেখবেন ভূত, তারপরে এই সমস্ত যে বইগুলি, এগুলি খুব বেশি হচ্ছে। আমার মনে হয় যে হাসির বরং যে ব্যাপারটা অনেক কমে গেছে, আনন্দের ব্যাপারটা, মজার ব্যাপারটা কমে গেছে। যে আমার যে অবজারভেশন, আমি যা দেখছি আর কি, আমার মনে হয় যে নির্মল আনন্দ পায় এরকম বই, যে বইগুলি পড়ে মানে মজার ছলে হয়তো কিছু শিখে ফেললো, জ্ঞান দেওয়া না, হ্যাঁ, বা এরকম বই যদি হয়, বা আরো ছোটদের জন্য যদি আমি সেইভাবে মজার বই করতে পারি, নিশ্চয়ই পড়াশোনা করবো এরা। কারণ আমার যখন এই 4টা বা 5টা অপশন থাকে, তখন দেখবো যে যেটা নিয়ে তার সবচেয়ে ভালো লাগবে সেটাই সে দেখবে, করবে। তাহলে আমরা তাহলে সেইভাবে হয়তো লিখতে পারছি না, বা তাদের কাছে পৌঁছতে পারছি না। তাহলে আমাদের সেইভাবে লেখাটা দরকার, সেই রকম ভাবে। আর দ্বিতীয় ভাবে হলো লেখাটা, যে আমি যে পাবলিকেশন করবো, কত একটা লোকের পাবলিকেশন যদি অনেক জন্য 100 বই হয়, 50টা বই হয়, হ্যাঁ, বা 200 বই হয়, তো অনেকখানি নাও পৌঁছতে পারে। কারণ সেই ব্যাপারে তো ধর না, বড় বড় প্রতিষ্ঠান যারা আছে তারা কার্য, মানে তারাও চেষ্টা করতে হইব, এনজিও যারা আছে বা বিভিন্ন যারা, তারাও যদি চেষ্টা করতে হইবে। এটা আসলে সমবেত চেষ্টা না করলে এটা হবে না, লিখতে হবে। আর এই লেখাগুলি পড়ার জন্য স্কুল যে আছে, স্কুল, বিশেষ করে স্কুলের তারা প্রাথমিক হাতে করি, স্কুলের যদি সেরকম ভাবে প্রতি শনিবার দিন, যে আগে যেটা ছিল সেগুলি হয়, যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, সেখানে লেখাপাঠ, সেখানে আবৃত্তি, সেখানে গান, সেগুলি হয়, তাহলে মনে হয়, আমার মনে হয় ভালো হবে। তাহলে এভাবে সামগ্রিকভাবে শুধু লেখক একা কিছু করতে পারবে না, সেখানে শিক্ষকরা থাকতে হবে, এখানে প্রত্যেকটা গার্জিয়ান বা যে অভিভাবকরা আছে তাদেরও ইয়ে করতে হবে। তাদেরকে ছোটবেলায় বই পড়ে পড়ে শোনাতে হবে গল্প। ছোটবেলায় যদি আমি মা বাবা যদি বই পড়ে পড়ে শোনায় তাদেরকে, হ্যাঁ, তাহলে কি হবে, তাদের মধ্যে একটা গ্রো করবে ইন্টারেস্টিং। ছোটরা কিন্তু গল্প শুনতে খুব ভালোবাসে, একদম ছোটরা আমি দেখছি, তারা সবসময় বলে খাইতে বসলে, ঘুমাতে বসলে একটা গল্প বলো, একটা গল্প বলো, একটা গল্প বলো। তো এই গল্প বলাটার জন্য যদি বড়রা বইটা পড়ে এবং তাদেরকে গল্প শোনায়, তাহলে হয়তো অটোমেটিক তার মধ্যে একটা সেরকম একটা ভালোবাসা জন্মাইব বইয়ের প্রতি, লেখালেখির প্রতি, আঁকার প্রতি। সেটা হলে ভালো। এটা সমবেত চেষ্টাই করতে হবে। আর ইয়ং জেনারেশন প্রতি, এবার তরুণদের প্রতি আমার তো এটাই বলবো যে আমাদের সময় কিন্তু লেখালেখিটা কঠিন ছিল।
কঠিন ছিল কিরকম, পত্রিকা ওরারও কঠিন ছিল। কারণ কঠিন ছিল কিরকম, তখন এরকম অফসেট ছিল না, হ্যাঁ, সিল্ক স্ক্রিন ছিল না, ব্লক ছিল না, স্ক্যান ছিল না, কম্পিউটার ছিল না। আমাদের এগুলি হাতে করা হতো, হাতে কম্পোজ করা হতো জিঙ্কের মধ্যে। ব্লক করা হতো কিভাবে, কাঠ কেটে 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 ব্লক করা হতো। লিনু শিট করা হতো, লিনু শিট দেখছেন কি জানি না। লিনু শিট হলো একদম রাবারের শিট থাকতো, এগুলি নরুন দিয়ে কেটে কেটে আমরা যে মা মাসিরা যেমন সন্দেশ বানায়, হ্যাঁ, একটা আছে না সন্দেশের সাজ, সেরকম ভাবে বানাতে হতো। সেইগুলি কাঠ কেটে সেইগুলি লেবেল করে আঠা দিয়ে লাগিয়ে তারপর সেগুলি দিয়ে ছবিগুলি করা হতো। মানে প্রেস, মানে প্রচুর পরিশ্রমের কাজ ছিল। এখন তো অনেক সহজ হয়ে গেছে। এখন তো যে কোনো জিনিস, আমি একটা কলম দেওয়া, যদি আমি দুইটা একটা গোল করি, এটাও ছাপতে পারবো, যে কোনো কিছু করা যায়, ঠিক না? এখন তো কাজে সেই উন্নত যে ব্যাপারটা হয়ে গেছে, সেটা যদি আমরা সেইভাবে ব্যবহার করি এবং মানুষের কাছে পৌঁছাই, এবং এরকম যদি থাকতো কোনোখানে, ধরুন না, আমরা বলছি যে ইউটিউব আছে বা মিডিয়াগুলি আছে, তারা যদি মনে করে যে একটা ছোটদের জন্য আসো, যে ওরাই সব করবে, ওরা নিজেরা লেখা সব করবে, ক্রিয়েটিভ, মানে তাদের সব কিছু, অন্যের লেখা না, নিজের লেখেই পাঠ করব। এটা আমরা একবার করেছিলাম এখানে আকাশবাণীতে, আকাশবাণী আগরতলাতে আমরা করেছিলাম, যে ছোটদের এরকম আমি এটা তাদেরকে সহযোগিতা করেছিলাম, এখন এটা নেই। তখন ছোটরা তাদের নিজস্ব লেখা পাঠ করত। হ্যাঁ, তো এরকম যদি তাদের জন্য একটা স্লট দেওয়া হয়ে যায়, হয়তো আধা ঘন্টা প্রতি সপ্তাহে হোক, প্রত্যেকটা মিডিয়াতে যদি হয়, যে এবার সব ছোটরা তারা ছবি আঁকবো, তারা এখানে নিজেরা গান করলো, সেখানে তারা নিজেদের কবিতা পড়লো, নিজেদের তারা গল্প পাঠ করলো, তাইলে কি হবে, তাইলে হবে তাদের মধ্যে একটা উৎসাহ বাড়বে, আর এগুলি দেখে দিয়ে তাদের মধ্যে একটা ভালোবাসা জন্মাবে। তো হইতেই পারে, ইচ্ছা করলে করা যায়। ছড়া বা শিশু সাহিত্য রচনার ক্ষেত্রে ছন্দ বা ছন্দে লেখা কতখানি জরুরি বলে মনে হয়, কতখানি গুরুত্বপূর্ণ? এটা ছোটবেলার, তো ছন্দটা খুব জরুরি, একদম ছোটদের জন্য ছন্দটা জরুরি। এই কারণে আপনি দেখবেন যত ছোটদের সাহিত্যের লেখালেখি করেছেন, আপনি অন্নদাশঙ্কর রায় বলুন, আপনি সুকুমার রায় বলুন, আপনি প্রত্যেকে যারা যারা আছে তখনকার সময় যতজন আছে, আমি যে ভবানী প্রসাদ থেকে শুরু করি, আপনি যে কোনো লেখক, সরল দে বলুন, হ্যাঁ, এমনকি আপনার শ্যামলকান্তি দাসই বলুন, বা সুনির্মল বসু বলুন, যোগীন্দ্রনাথ সরকার বলুন, প্রত্যেকে দেখবেন ছন্দের উপরে দেখা কেন করেছে। ছোটরা কি হয়, ছোটরা কিন্তু এটা দুলতে ভালোবাসে। ছন্দটা মানে কি, ছন্দটা মানে একটা 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 রিদম থাকবো, সে তো একটু কি হয়, সে তো রিদমের চলতে চায়। একটা যে কোনো জিনিস সবই তো ছন্দ, মানে যে কোনো একটা বাতাস যদি হয় তাও একটা ছন্দ আছে, প্রত্যেকটা জিনিস ছন্দ আছে। তো তো আপনি গান যারা গায়িকা, তারা দেখবেন যে আপনি দেখবেন তবলাটার ছন্দ কাটলে বোঝা যাবে যে ছন্দে তাল কেটেছে। গলাটা যদি আমি গানটা ঠিক ঠিকভাবে না গাই, তাহলে বুঝবেন যে এটা একটা অসুবিধা হচ্ছে, যে এখানে তার ঠিক ঠিক মতো হচ্ছে না। তো ছন্দটা এইরকম, ছোটবেলা তো ছন্দটা খুব জরুরি দরকার। ছোটবেলায় যদি ছন্দ ছাড়া যদি হয়, তাহলে কিন্তু সে তার পক্ষে কতটা সেইটা গ্রহণ করবো কিনা বলা মুশকিল, কঠিন হয়ে যেত। যার জন্য তখনকার সময় আপনি দেখবেন, আমরা ছোটবেলায় বাল্য শিক্ষা পড়েছি, বা ধরুন না এই শিশু শিক্ষা বলুন বা সহজ পাঠ বলুন, এগুলির মধ্যে কি দেখবেন, বাল্য শিক্ষার মধ্যে দেখবেন প্রথম যে শুরু করেছে, কোনো আকার ইকার নেই, অজ অথ আমো আরো ইটো ইহিও ইসো ইসো এরকম বলেছে। তারপরের ক্ষেত্রে দেখবেন যে এরপরের পৃষ্ঠার মধ্যে কি আছে, এবার তিনটা শব্দ, দুইটা শব্দ তো, কমল চরণ সমন দমন, সজল নয়ন সকল বসন, যে প্রতিদিন একটা ছন্দের ব্যাপার আছে। এরপর আবার চারটা শব্দ দিয়ে, চারটা অক্ষর দিয়ে, ঠিক আছে, যেমন খরতর বড় সর হতদশ বদন, খগচর নগদর ফনদর শয়ন। দেখেছেন তো, এই কেন করেছে এটা, এটা করেছে যাতে পড়ে আনন্দ পায়, সুর করে পড়তে পায়। পাশাপাশি এটার মধ্যে একটা গভীর অর্থ আছে। তারপরে তো প্রত্যেকটা দেখেন কি রামায়ণ মহাভারত ছোট ছোট করে লেখে একদম ছন্দে। এমনকি বাল্য শিক্ষা বইয়ের মধ্যে দেখবেন যে মাছের নাম, ফুলের নাম, ফলের নাম সব ছন্দেতে করে, সবই ছন্দে করে। তো এগুলি করেছে হয়তো ছোটরা হয়তো তার জন্য আনন্দ পাবে।
তার জন্য শিখতে সুবিধা হবে, ভালো লাগবে তারা। যেমন আতা গাছে তোতা পাখি, এই যে এগুলি যে আছে, যে আমাদের যে প্রচলিত লেখাগুলি আছে, প্রথম আমরা তাদেরকে পড়াই, বা ইংরেজি রাইমস পড়ালে আমরা এই ধরনের রাইমসই পড়াই। তো এইগুলি পড়ানোর কারণটা হলো যে এইগুলি আসলে ছোটদের জন্য খুব দরকারি। ছোটরা এগুলি ভালোবাসে, এবং ছোটদের যে এই হারাধনের দশটি ছেলে বড়, সে এবার হারিয়ে গেল আবার ফিরে এলো, এই যে ব্যাপারগুলি, ব্যাপারটা মজা। দাঁতখানি চাল মুসুরের ডালি যে উল্টো পাল্টো হয়ে যাচ্ছে, এই যে ব্যাপারগুলি, এগুলি কেন করা হয়? এগুলি করা হয় মজার জন্য। সুকুমারের প্রত্যেকটি লেখার মধ্যে ভেতরে গভীরতা আছে আর বাইরেতে মজা আছে। অ্যাকচুয়ালি এমনি পড়তে গেলে ছোটরা মজা পাইবো, এটা কিন্তু বড়রা পড়লে আরো মজা পাবো। লেখালেখির পাশাপাশি আপনি ছবিও আঁকেন, যে দুটি শিল্প একে অপরকে কিভাবে প্রভাবিত করে? অ্যাকচুয়ালি আমি খেলাধুলা করতাম। খেলাধুলা মানে কি, আমরা ছোটবেলাতে খেলাধুলা করতাম, এবং কলেজে আমি ভলিবল খেলতাম এবং বেস্ট প্লেয়ার হয়েছিলাম। তারপরে আমি সরোদ শিখেছি, কারণ আমাদের বাড়ি অ্যাকচুয়ালি সঙ্গীতের বাড়ি। কারণ আমার বাবা আফতাউদ্দিন খান সাহেব থেকে শিখেছিলেন, মানে আলাউদ্দিনের বড় ভাই। তাদের বাড়ির সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিল দীর্ঘদিনের। বলে আমার দাদা ভালো সেতার বাজায়, কেউ বেহালা বাজাতো, আমি সরোদ দেখতাম একটু, এইরকম একটা ব্যাপার ছিল বাড়িতে। হ্যাঁ, এখনো আছে কিছু কিছু। তো একটা সময় আমাদের দেখা গেল যে আমরা হয়তো সেই ছোট ছোট বাড়িতে সবকিছু তো সম্ভব হয় না, তো সেখান থেকে লেখালেখিতে আসে। এটা আমাকে কাজ করেছে এই কারণে, কারণ সঙ্গীতের মধ্যে কি কানটা খুব ভালো রাখে। তো কানটা যদি ঠিকঠাক থাকে তাহলে লেখালেখি করতে গেলে, অন্তত ছোটদের লেখা করতে হলে ভালো, মানে তার যে ইয়েটাগুলি, এই সঙ্গীতের সঙ্গে তার একটা অনেকটা মিল আছে। এদিই মানে শুরু হয়েছিল। আর প্রচুর গানও আমার আছে, বিভিন্নখানে আকাশবাণী, দূরদর্শন অনেকখানে আছে, করেছে। আর আঁকাটা কিরম হচ্ছে, যেহেতু আমি পত্রিকার সঙ্গে জড়িত ছিলাম, তো পত্রিকাতে কি হয়, বা আমার নিজের যে কাগজ, সেই কাগজে, যেটা ছোটদের কাগজ, যখন নাকি এই কম্পিউটার আই পড়লো, তখন কিন্তু আঁকাটা সহজ হয়ে গেল। তখন কিন্তু যে কোনো আঁকা স্ক্যান করে সঙ্গে সঙ্গে দেওয়া যেতে পারে। তো পত্রিকাতে তখন কোনো ইয়ে ছিল না, মানে কোনো আর্টিস্ট ছিল না। কিন্তু আমার তো পাতাটা ভরতে হবে, আমার তো সেটা ছবি তো করতে হবে। আর তাছাড়া আমার বাড়িতে প্রচুর লেখক, মানে শিল্পী বন্ধু আমার বাড়িতে আসতো অনেক। এই যে আমার বাড়িতে দেখে যায় ছবিগুলি দেখছেন, এই ছবিগুলি, বাইরের ছবিগুলি, বাইরের ওয়ালের ছবি, এই যে ছবি, এইগুলি সবগুলি আমার বন্ধুরা করেছে। ওরা যখন আসতো তখন রং তুলি দিয়ে তারা এগুলি করতো। আর শিল্পী বন্ধুদের সঙ্গে থাকতে থাকতে আমার একটা ব্যাপারটা যে অটোমেটিক একটা থাকে, যে তাদের সঙ্গে থাকতে থাকতে তো কিছুটা তো মানে ইয়ে থাকে। আর আমি ছবি দেখতে খুব ভালোবাসি, এবং যতখানে গেছি আমি সেখানের আর্ট গ্যালারি আমি দেখব, বা যেখানে যে ছোটরা যখন আঁকে সেখানেও আমি যাই, বা বড়রা যখন যেখানে যে সমস্ত মানে এক্সিবিশনগুলি হয়, আমি অন্তত ছবি দেখি। বা পূর্ণেন্দুপতি বা প্রকাশ কর্মকার, তাদের অনেকের সঙ্গে আমার খুব ভালোবাসতো আমাদের। তো কৃষ্ণধন আচার্য আছে একজন, খুব ভালো, যিনি আমার সবগুলি কাজগুলি করেছে। তারপরে সুব্রত আচার্য, আরো অনেকে আছে, অপরেশ পাল। তো তাদের স্পর্শ তো একটা আমার একটা কাজ করেছে। আর ওই পত্রিকাতে যেহেতু কাজ করতাম, মানে করেছি, তারপরে এই ছবিগুলি আমাকে করতে হতো। আর পূর্ণেন্দু পত্রিকা বলছিল তুই ছবি কর, হ্যাঁ ছবি কর, মানে একদিন ঠিক হয়ে যাবে। তো আমি কিন্তু প্রথাগতভাবে কোনো শিক্ষা আমার নেই, কোথাও আমি শিখিনি, ফলে আমার মতো করে আমি ছবি আঁকি। এটা হচ্ছে কি, আমি কোথায় যাবো দৌড়ে, আমি তো আর্টিস্ট হিসেবে যেতে পারি না, মানে কোনো কারণে আমার নিজের কাজটা, নিজের ব্যাপারগুলি আমি নিজেই করে ফেলি। এখনো অনেকে ওই বলে, এবারও আমি যেমন করেছি, কয়েকটা ছবি আছে শিশু মেলাতে আছে, অরুণদার কাগজ, অরুণদা তো খুব ভালো ছবি আঁকে। তারপরে ওই শ্যামলকান্তি দাসের যে ছোটদের এই কাগজ যে আছে, কবিতা, ছোটদের কবিতা, ওটাতে বেশ কিছু ছবি আছে। এরকম ওইটাতে যেমন আছে, ডিঙে নৌকাতে আছে, যেমন চাঁদের হাসি, ওখানে দিয়ে একটা ছবি আছে। এরকম হয়, মানে
এগুলি ক্যাজুয়ালি করতে হয়, কিছু কিছু করি আর কি। শিশু সাহিত্যে চিত্রের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ? এটা তো অনেক ভূমিকা আছে, নিশ্চয় ভূমিকা আছে। কারণ আমার বেশ কিছু বই করেছে এই ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া। তাদের যে একটা গাইডলাইন ছিল যে ছোটদের ক্ষেত্রে, তারা ছিল যে তুমি যে ছোটদের জন্য করবা সেই বইটা, সেটার 75% থাকবো ছবি আর 25% থাকবো লেখা। এরকম ভাবে আমি বিভিন্ন সরকারি বিভিন্ন বইগুলোতে আমি যুক্ত ছিলাম, কিছু কাজ করেছি। এবং এই ন্যাশনাল বুক ট্রাস্টের বইও আমি দুটো আমার বই আছে। তো ওটার মধ্যে দেখছি যে ছবিটা এলো কেন করা হয়, কারণ ছবির একটা গুরুত্ব আছে, কিন্তু আমরা তো ব্যক্তিগত উদ্যোগে যখন করবো, আমরা তো আমাদের পক্ষে সম্ভব না এত পয়সা খরচ করা। এটি প্রতিষ্ঠান ছাড়া বা সব গভর্নমেন্ট ছাড়া এগুলি কারোর পক্ষে সম্ভব না। যে একটা কাগজ করলাম, এটার দাম থাকবো খুব কম, কাগজ থাকবো খুব ভালো, হ্যাঁ, ছাপা থাকবো ঝকঝকে, একদম কালারফুল রঙিন থাকবো, এবং সেখানে প্রায় বিখ্যাত আর্টিস্ট এখানে 75% ছবি আঁকবো। একটা একটা বইয়ের পুরো ব্যাপারটাই ছবি, তার মধ্যে অল্প একটু জায়গা হলো লেখা, এরকম ভাবে বই বেরোবে। সেটা সেটা হলো ছোটদের আকর্ষণ করার জন্য, ছোটদের ভালো, মানে ছোটরা যত বেশি ছবি দেখতে ভালোবাসে, তো অনেক সময় ছবির মধ্যে থেকে সে ইয়েটা, মানে তার যে গল্পটা খুঁজে পায়, আর ছবি দেখে আকৃষ্ট হয়, বইটা পড়ে তারপরে পড়ে। হ্যাঁ, আর শুধু যদি ছবি টবি কিচ্ছু না থাকে, আমরা যেটা করি অনেক সময় কি হয়, ছবি নেই কিচ্ছু নেই, অত একটা তো তারা ততটা কিন্তু আকৃষ্ট হয় না। এটা আপনার যে কোনো একটা শিশুকে আপনি যদি দুইটা বই দেন, একটা মধ্যে ছবি ভর্তি, রং ছবি ভর্তি একটা বই, আর একটা কিচ্ছুর ছবি টবি নেই, দুইটা দেন, দেখবেন যে ওর দেখবেন ছবি যেটা আছে এটা সেটা নেই। এটা হলো, এটা যদি সার্ভে করেন বা কোনো সময় দেখা যায়, দেখবেন ছবির প্রতি ছোটদের কেন বড়দেরও আকর্ষণ আছে, ছবি একটা বিশেষ ভূমিকা নেয়, এটা তো অবশ্যই। নতুন প্রজন্মের লেখক যারা লেখালেখি করছে বা লিখতে আসছে, শিশু সাহিত্য নিয়ে কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কোন দিকটা নজর দেওয়া দরকার শিশু সাহিত্যের ক্ষেত্রে? না, আমি একটা বলবো যে দেখুন, যে আগে যারা লিখে লিখে গেছে, আমাদের আগে যারা প্রজন্মে যারা আছে, যে আজকে যে এই 200 বৎসরের যে ইতিহাস আছে, যে আমাদের যে বাংলা শিশু সাহিত্যের যারা যারা আছে, প্রবাদ প্রতিভ আছে, তাদের লেখাগুলি পাঠ করা, এগুলি প্রথম। আর বিদেশি বই লেখা যদি পড়তে পারে তো আরো ভালো, তাহলে আমি বুঝতে পারবো। এবং নতুন যেগুলি লেখা হচ্ছে সেগুলি একটু পড়া, মানে পড়াটা দরকার, এবং ভালোবাসা দরকার মানে সাহিত্যের প্রতি। তারপরে সে নিজে যদি লেখে। এবং আরেকটা জিনিস হচ্ছে, ধরুন আমি ধরুন না এখানে একা থাকি, আমি যখন শুরু করেছিলাম আমি জানি না কিছু, আমি এটা লেমেনের মতো, আমি তো সাধারণভাবে শুরু করেছিলাম, কারণ আমার অনেক ভুল থাকতে পারে, প্রচুর ভুল থাকতে পারে। কিন্তু আমি এখনো যদি আমার ভুল আমি শুধরানোর চেষ্টা করি, আমি বড়দের কাছে আমি চেষ্টা করি যারা নাকি অনেকদিন ধরে লেখছে, বা আমার তো সেই সুযোগ ছিল না, আমার সেরকম বই ছিল না, আমার সেরকম গাইড ছিল না, বলে আমার তো কিছুটা ড্রব্যাকস থাকতেই পারে, যে কি ধরনের করে বই পড়ে পড়ে কিছুটা শিখছি। আর কিছুটা হয় কি, আমি বড়দের কাছে আমি জানতে হয় যে আমার এটা যে করেছি আমার কোনো ভুল আছে কিনা, ঠিকঠাক মতো হয়েছে কিনা, ভালো লাগছে কিনা, নতুনত্ব আছে কিনা, এটার মধ্যে বিষয় কিরকম আছে, এটা ছোটদের মতো ওরা কি ভালোবাসবে কিনা বই লেখাগুলি, এইসব আমার মনে হয় থাকলে ভালো। হ্যাঁ, আমি এটা মানি আর কি, আমি নিজের ক্ষেত্রে আমি এটা পছন্দ করি। যদি কেউ যদি আমার কাছে এটা ভুল আছে, আপনার লেখাটাতে ভুল আছে, আমি কোনো এতে কোনো মনক্ষুণ্ণ নয় না, আমি বরঞ্চ ভাবলাম যে এটা ভালো যদি শিখতে পারি এটা আমার পক্ষে ভালো। কাজেই আমার মনে হয় সব তরুণ লেখক যারা আছে বা যারা আছে তারা আমার মনে হয় পড়া দরকার, লেখাটাকে ভালোবাসা দরকার, ছাপাটা খুব একটা বেশি দরকার নেই, ছাপা ভালো লিখতে পারলে সব ছাপা হবেই। আর যদি বড়দের যদি সুযোগ থাকে, যারা নাকি ভালো আছে, ভালো লিখছে, তাদের সংস্পর্শে গিয়ে যদি কিছু যদি শেখা যায়, সেটা তাদের পক্ষে লাভবান হবে আমার মনে হয়। কারণ হয় কি, ফেসবুকে লাইক বা কমেন্ট দিয়ে কিন্তু কোনো কিছু যাচাই করা যায় না। এতে অংশ মুশকিল হয় অনেক সময়। যদি আমি ভুল লেখালেখি করি, ভুল পথে যাই, তাহলে আমি কিন্তু নিজে কিচ্ছু বুঝতে পারতাম না। আমি যদি মনে করবো যে লাইক হচ্ছে, লাইক এমন হচ্ছে, বা আমি এসে কমেন্ট, বাহ ভালো সবাই বলছে, তো এতে কিন্তু ক্ষতিটা হবে কিন্তু তার নিজেরই।
তার নিজেরই ক্ষতি হবে। পরে দেখবা যে এমন একটা অবস্থা হয়েছে, সে এত ভুলের ফাঁদে পড়ে গেছে, সে ভুল থেকে বেরোতে পারবে না। এটা একটা, এটা হলো তাৎক্ষণিক। আমার মনে হয় যে প্রচারটা অত দরকার নেই। আমার মনে হয় আগে নিজে ভালো করে লেখাটা দরকার, চাপারও বেশি দরকার নেই, ভালো করে লেখা দরকার, এটাও মনে হয়। তবে তরুণরা অনেক সম্ভাবনা আছে। কারণ কি হয়েছে, আমাদের সময় কিচ্ছু ছিল না, আমরা বই পেতাম না, আমাদের কেউ সেরকম ভাবে কেউ ছিল না। এখন তাদের হাতের কাছে সব আছে, সব আছে, এমন কিছু নেই যে তাদের কাছে নেই। তারা এত সুযোগ আছে তাদের কাছে, এত পত্রিকা বেরোচ্ছে, তাহলে তাদের মনে হয় এবং তারা অনেকে তাদের পড়াশোনা খুব ভালো। এখন যারা করতেছে অনেক পড়াশোনা করে মেধাবী ছেলে মেয়ে আছে, তো আমি তো তাদের উপরে ভরসা রাখি যে এরা মানে তরুণরা অনেক ভালো লিখবে। যদি এরা যদি আরো ভালো লিখবে, যদি এরা যদি একটু চেষ্টা করে, এখন তো অনেক আছে তরুণ ভালো লিখছে, তো তাদের কাছে গুরুত্ব আমি অবশ্যই দিই, তাদের শ্রদ্ধা করি। কারণ আমি যেহেতু ছোটদের লেখা আমি ছাপলে আমি খুশি হই। আমার নিজের লেখাটা আছে বলে ওদের লেখা যদি ছাপা হয় আমি খুশি হই। কাজে আমার মনে হয় তরুণদের লেখা বেশি করে ছাপা উচিত, এবং এটা সবার দরকার, যদি এরাই একদিন বড় লেখক হবে।